ঠিক। তো শুরু করি আজকে আর্ট অফ লিভিং, ভালো থাকার পাসওয়ার্ড, এপিসোড 81, 81 নম্বর এপিসোড। যদিও এপিসোডের সংখ্যায় আপনারা বলবেন 81, কয়েক হাজার, কিন্তু ভালো থাকার পাসওয়ার্ড এই ক্যাপশনে আমাদের ক্ষেত্রে এটা 81তম এপিসোড একদম। এবং এপিসোডটা আজকে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের সমস্যা। প্যানক্রিয়াস শব্দটার সঙ্গে হয়তো আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই প্যানক্রিয়াটাইটিস এবং তার কি সমস্যা, একজন মানুষ কিভাবে বুঝবেন, সবটা নিয়ে আলোচনা। সেদিন আমার ক্লিনিকে রবীনবাবু এসেছিলেন। তো রবীনবাবু খুব হন্তদন্ত হয়ে এলেন যে ডাক্তারবাবু আমার খুব শরীর খারাপ, আমার প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তো উনি আমাকে ব্লাড টেস্টের রিপোর্ট দিলেন। ব্লাড টেস্টের রিপোর্ট করে দেখা গেল যে ওনার যে রিপোর্ট উনি দিয়েছেন তাতে দুটো গুরুত্বপূর্ণ প্যানক্রিয়াটিক এনজাইম, দ্যাট ইজ লাইপেজ আর অ্যামাইলেজ, এই দুটো বেড়ে আছে, যথেষ্ট পরিমাণ বেড়ে আছে। তো আমি তখন করলাম সেটা হচ্ছে যে উনি বললেন যে ডাক্তার আমি কী করবো, আমি খুব নার্ভাস। আমি নার্ভাস হবেন না, দাঁড়ান, আপনার কী হয়? বলে আমার পেটের কোণের দিকে, এদিকের কোণের দিকে, আমার ডান দিকের কোণের দিকে একটা ব্যথা পাই আমি। আর সত্যি বলতে ডাক্তারবাবু আমি খুব ডিপ্রেশনে আছি, কিন্তু বিশ্বাস করুন আমি এক ড্রপ অ্যালকোহলও খাই না বা খাইনি কখনো। তো আমার কেন এরকমটা হয়ে গেল আমি বুঝতে পারছি না, আমার কেন প্যানক্রিয়াটাইটিস হয়ে গেল। আমি তখন ওনার একটা ব্লাড টেস্ট লিখলাম, যে ব্লাড টেস্টটার নাম হচ্ছে 19.9। এটা একটা কার্সিনোমা মার্কার, যেটা টেস্ট করলে প্যানক্রিয়াটিক ক্যান্সারের চান্স আছে কিনা কিছুটা সম্ভাবনা পাওয়া যায়। আর এর বাইরে আমি প্রথমেই সিটি স্ক্যান লিখিনি অ্যাবডোমেনের, কারণ সিটি স্ক্যানের প্রচণ্ড রেডিয়েশন। আমি একটা প্লেন ইউএসজি লিখলাম আপার অ্যাবডোমেন। বললেন যে এই দুটো করেই না, আমার কাছে আরেকবার আসুন। তা উনি ব্লাড টেস্ট করি, ইউএসজি করে আমার কাছে এলেন রবীনবাবু, এবং আমি রিপোর্টটা দেখলাম যে 19.9 যেটা প্যানক্রিয়াটিক কার্সিনোমা বা প্যানক্রিয়াটিক ক্যান্সার হলে যেটা রক্তে বাড়ে, ওটা একটা মার্কার, ওটা এখন নর্মাল রেঞ্জেই আছে, সুতরাং প্যানক্রিয়াটিক ক্যান্সারের চান্স কিছু নেই। কিন্তু ওনার ইউএসজি করে দেখলাম যে ওনার কিচ্ছু নয়, ওনার গলব্লাডারে স্টোন হয়েছে, যেটা একটা অপারেটিভ ম্যানেজমেন্ট, যেটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে সহজেই একদিন পরেই পেশেন্ট অনেক সুস্থ হয়ে যায়, প্রপার ওয়েতে যদি সার্জারিটা হয়ে যায়, আন্ডার মেডিকেল সুপারভিশন যদি থাকেন। কিন্তু দেখা গেল যে ওনার, তার মানে এটা দেখুন কত মজার ব্যাপার, একজন পেশেন্ট তিনি ভাবছেন আমার প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে, তিনি ভাবছেন যে আমার লাইপেজ অ্যামাইলেজ এই দুটো গুরুত্বপূর্ণ প্যানক্রিয়াটিক এনজাইম এত হাই হয়ে গেছে, আমার কি না কি কঠিন অসুখ হয়ে গেছে, প্যানক্রিয়াসে ক্যান্সার হয়ে গেছে না কি হয়ে গেছে, কিন্তু সরাসরি ডাক্তার আমাকে প্যানক্রিয়াসে ক্যান্সার হয়ে গেছে, এরকম একটা ভয়ের ব্যাপার। তো সেই জায়গা থেকে ক্যান্সার ডিটেকশন টেস্ট রক্তের সেটা করিয়ে আমি নিশ্চিন্ত করলাম যে না, এটা আপনার হয়নি, আপনি চিন্তা করবেন না। এবং ইউএসজি করে আমি দেখে নিলাম যে ওনার কিন্তু গলব্লাডারের স্টোন। তার মানে এটা খুব কমন একটা জিনিস, সবার কাছে আশা করি পরিষ্কার হয়ে গেল যে গলব্লাডারের স্টোন যারা পুষে রাখছেন এবং ভাবছেন যে ওষুধ খেলে গলব্লাডারের স্টোন ভ্যানিশ হয়ে যাবে, তারা জেনে রাখুন এই গলব্লাডারের স্টোন যদি পুষে রাখেন এর থেকে অনেক কঠিন কঠিন অসুখ হতে পারে, তার মধ্যে একটা প্যানক্রিয়াটাইটিসও হতে পারে। আচ্ছা, গলস্টোনে যদি প্রপার টাইমে অপারেশন, একদমই তাই। জানবেন স্টোন, ওষুধ খেয়ে স্টোন যাওয়াটা কিরম বলুন তো, ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, এরকম একটা কথা আছে জানেন তো, সহজ চলিত ভাষায়। তো স্টোন অনেক সময় আপনি বেরিয়ে যায় ইউরিনের সাথে। এবার সেই সময় কোইন্সিডেন্টলি তিনি একটা কোনো ওষুধ খাচ্ছেন, তিনি ভেবে দিলেন এই ওষুধ দিয়ে আমার ইউরিনের সাথে স্টোনটা বার করে দিল। অ্যাকচুয়ালি স্টোনের প্রবণতাই থাকবে, কিডনি স্টোন বা ইউরের সাথে কোথাও স্টোন থাকলে যদি হাইড্রোনেফ্রোসিস না হয়, যদি স্টোনটা খুব বড় না হয়ে থাকে, ওটা টয়লেটের সাথে বেরিয়ে যাবে। ইনস্ট্যান্ট পেশেন্ট একটা ফিল করবেন যে একটা খুব পেন হলো, কিন্তু ওটা বেরিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এবং কিছু ওষুধপত্র আছে যার মাধ্যমে ওটা বেরোতে সহায়তা করা যায়। কিন্তু জেনে রাখবেন স্টোন যদি অবস্ট্রাকশান করে কোনো জায়গায়, বা স্টোন এমন জায়গায় হয়ে আছে এখান থেকে বেরোবার রাস্তা নেই, যেমন গলব্লাডারে, গলব্লাডার স্টোন বেরোবার কোনো রাস্তাই নেই, ওটা তো একটা থলি, ওর মধ্যে থেকে কী করে বেরোবে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু জেনে রাখবেন অপারেটিভ ম্যানেজমেন্ট না করলে শুধুমাত্র যে পেশেন্টকে মাঝরাত্রে আইসিইউতে নিয়ে দৌড়তে হবে তা নয়, এমার্জেন্সি ওটি করতে হবে তা নয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুদের কাছে পেশেন্টকে সুস্থ করাটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে। সেকেন্ডারি বলবো সেটা হচ্ছে, দেখুন প্যানক্রিয়াটাইটিস এমন একটা অসুখ যে অসুখের বেশিরভাগ লক্ষণ সামনে আসে, খুব কমনলি আমরা পাই
দ্যাট ইজ যেমন গলব্লাডারের স্টোন, এটুকু জেনে রাখুন। অনেকে বলেন যে ডাক্তারবাবু আমি তো অ্যালকোহল খাই না, তাদের ক্ষেত্রে আমি কোনো কমপ্লেনই করবো না। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা বলেন আমি অকেশানে মাঝে মধ্যে ভেরি রেয়ার একটু আধটু খাই। প্রসঙ্গত বলে রাখি, মাত্র 10 ml অ্যালকোহলও প্যানক্রিয়াটাইটিস করতে পারে। 10 ml, জাস্ট 10 ml অ্যালকোহলও প্যানক্রিয়াটাইটিস করতে পারে, এটা আজকে সায়েন্স প্রমাণ করে দিয়েছে। সুতরাং আপনি যদি মাঝে মধ্যে অ্যালকোহল খান বা আপনি রোজ অ্যালকোহল খান, আপনি জেনে রাখুন আপনি আগুনের ওপর দিয়ে হাঁটছেন। পা পোড়ার সম্ভাবনা থাকবে 100% পুরো সম্ভাবনা না, পূর্বে। কারণ অনেকে বলেন লিভারটা নষ্ট হচ্ছে, লিভার তো নষ্ট হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু প্যানক্রিয়াটাইটিসের মতো অসুখ চলে এলে কিন্তু ওখানে রিকভার করানো, যদি অ্যালকোহল আপনি কনজিউম করেন, ভেরি 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 চ্যালেঞ্জিং আপনার ডাক্তারবাবুর ক্ষেত্রে। এবং আপনার জীবন কর্মক্ষমতা এগুলো অনেকটা রিডিউস হয়ে যাবে। কাউকে যদি দেখেন আপনাকে দেখে মনে হচ্ছে ভীষণ এনার্জেটিক, ভীষণ ইয়ং, ভীষণ সপ্রতিভ, তিনি জানবেন তিনি সেই ডিসিপ্লিনের লাইফস্টাইলটাও মেনটেন করেন। মাথায় রাখুন, আপনি আজকে অ্যালকোহল খাচ্ছেন, লিখে রেখে দিন এই অ্যালকোহলও একদিন আপনাকে খাবে। আর অ্যালকোহল কখনো বা স্মোকিং কখনো আগামীকাল ছাড়া যায় না। অ্যালকোহল বা স্মোকিং ছাড়লে ডু ইট নাও, এক্ষুনি ছাড়ুন। বিষের আবার আগামীকাল কি? বিষ তো বিষই, বিষকে ছাড়তে হবে তখনই। আজকে বোতল খুলে আপনি সেলিব্রেশন করছেন, কাল অ্যালকোহল আপনাকে আইসিইউ পাঠিয়ে সেলিব্রেশন করবে। কেউ সঙ্গে আছেন।